অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের এই সমাবেশকে আরও ফলে ফুলে সুশোভিত করে তুলেছেন। তবে কথাগুলো তুষারবাবু বলেছেন বলে কপাল ভালো। ওই কথাগুলো যদি আমি বলি, কালকেই হয়তো আনন্দবাজারের ফার্স্ট পেজে বেরোবে যে মুরারিসাতে জঙ্গিদের একটা প্রকাশ্য সমাবেশ হয়েছে। অনেকটাই পিঠ বাঁচিয়ে দিয়ে গেছেন তুষারবাবু, কারণ ওগুলো আমরা বললে না একেবারে সন্ত্রাস আর জঙ্গির হেডলাইনে চলে যেতাম। তো আল্লাহ তার ভালো রাখুন। সম্প্রীতির জন্যে তার এই বক্তব্যকে সংগঠনের পক্ষ থেকে আমরা সাধুবাদ জানাই, তার জীবনের সুস্থতা কামনা করি। ছোট্ট দুটো কথা না বললে নয়। অ্যাকচুয়াল ইসলাম ধর্মের শুরু আদম আলাইহিস সালাম থেকে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিচ্ছেন তখন পৃথিবীতে ইসলাম ছিল না, একদম ছিল না। উনি ইসলামের জন্মদাতা নন, উনি ইসলামের একজন সংস্কারক। মূলত বলতে চেয়েছেন যে হজরত মুহাম্মদ এত অল্প সময়ের ভিতরে 100 বৎসরের ভিতরে তার চিন্তা ভাবনার এই সততা, এই শান্তির বাণী সারা বিশ্বের কোণে কোণে ছড়িয়ে গেছে। প্রসঙ্গত বক্তে বক্তে হয়, আমাদেরও হয়, হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনার জামাতা নন, উনি হলেন ওনার শ্বশুর মহাশয়। বাকি দেশের, দশের, সমাজের, কওমের, ভারতবর্ষের শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতির লক্ষ্যে যে বক্তব্য উনি পেশ করেছেন, আমরা এই বক্তব্যের টাকা পয়সা দিয়ে ঋণ শোধ করতে পারবো না। তবে নিশ্চয়ই তার এই বক্তব্য হিন্দুদের মনে, মুসলিমদের মনে সম্প্রীতির একটা বাতাবরণ তৈরি করবে। তার যেটা পাওনা তিনি নিশ্চয়ই আপন জায়গা থেকে পাবেন, এটা আমরা বিশ্বাস করি। পরের কথা হলো যে মাদ্রাসায় জঙ্গি পোষা হয়। বিভিন্ন বক্তা বলেছেন যে এটা পোষা হয় না। সাংবাদিক, মিডিয়া বা এনআইএ বা সরকার যাই বলুন, এরা খুবই বিলক্ষণ জানে যে মাদ্রাসায় জঙ্গি পোষা হয় না, জঙ্গি কার্যকলাপ দেওয়া হয় না। একটা ছোট কথাই বলি যে যে মাদ্রাসাটায় এই কর্মকাণ্ড ঘটছে, মাদ্রাসাটার জমির পরিমাণ বোধহয় 7.5 শতক, জমির পরিমাণ 7.5 শতক। এখানে যে কটা পুলিশ এসেছেন ওদের জিজ্ঞেস করুন যে একটা লাঠিওয়ালা পুলিশের চাকরি করতে গেলে, যাকে বলি হোমগার্ড, ওকেও বোধহয় 3 মাইল দৌড়ে 6 মাস ট্রেনিং দিতে হয়। যদি কনস্টেবল হতে হয় তাকে বোধহয় বছর 2 ট্রেনিং দিতে হয়, 6-7 মাইল করে প্রতিদিন দৌড়াতে হয়। বিএসএফ বা কমান্ডো বাহিনী হতে গেলে, একজন সেনা হতে গেলে তাকে 2-2.5 বছর ধরে ট্রেনিং দিতে হয়, বিরাট রাস্তা দৌড়োদৌড়ি করতে হয়। মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, প্রতিদিন ভোরবেলা উঠে ছুটোছুটি করে ট্রেনিং নেয়। কতটা জায়গা জুড়ে দৌড়ায় না, 7.5 শতক জায়গার ভিতরে দৌড়ায়। কিছু বোঝা যাচ্ছে? একটা মাদ্রাসার সর্বসাকুল্যে জায়গার পরিমাণ হলো 7.5 শতক। এর ভিতরে দৌড়ে দৌড়ে জঙ্গি ট্রেনিং নিচ্ছে। কতটা গাঁজা খেলি তবে কথা বলা যায়? আমি অবাক হয়ে যাই যদি বলেন না ছুটোছুটিটা রাস্তাঘাটে করছিল, দৌড়োদৌড়ি ট্রেনিংটা পথে ঘাটে নেয়, তাহলে তুষারবাবুর কথায় বলতে হয় সিবিআই, ডিআইবি, গোয়েন্দারা তালিকে নাকে নষ্টি দিলে হাসির কাজে ব্যস্ত ছিলেন। যারা বাইরে দৌড়োদৌড়ি করছেন ব্যাপারটা কিচ্ছু নেই, পিছনে আর একটা রহস্য আছে। রহস্যটা কি? 2016 পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় আসতে গেলে আর একটা গোধরা কাণ্ড দরকার। ও লজ্জায় আর ভাসুরির নাম অনেকে ধরতে পারছিল না। আমার একটু লজ্জা শরম কম, যে তোমার ভাসুর মরে গেছে। মূল টার্গেট হলো এই জায়গায় কেন্দ্রীয় বিজেপির একটাই মাত্র টার্গেট, যে দ্বিতীয় গোধরা, দ্বিতীয় আহমেদাবাদ, দ্বিতীয় সুরট, দ্বিতীয় গুজরাটের দাঙ্গা না বাঁধালে পশ্চিমবাংলায় তারা ক্ষমতা অর্জন করতে পারবে না। মাদ্রাসায় জঙ্গি টঙ্গি পুরো সব কিছুই না। এখানকার আমি অঙ্কের হিসাব কষেই বলছি, গোটা ভারতবর্ষের জনগণনার রায়
চায়ের দোকানদারের আঁচের গোড়ায় দাঁড়িয়েছে 31%। কতজন একটু কথা বলবেন? 31 জন দোকানের আগুন তাপাচ্ছে। মাথা অত্যন্ত ব্যস্ত হয়েছে। এই 31 জন নিয়ে পশ্চিমবাংলা তো দখল করা যাবে না, তাহলে 31 জন চার দোকানের গোড়ায়, আঁচের গোড়ায় 20 জন মুসলমান আছে। আমার তো স্যার বললেন 30-35, ও আমাদের মুখ দিয়ে বেরোলে আবার কি আগুন লাগবে তার ঠিক নেই, কারণ অ্যাকর্ডিং টু সেন্সাস রিপোর্ট বোধহয় 18 না 19 কোটি। তবে এই সেন্সাস রিপোর্টের ভিতরেও সরিষার ভেতরে ভূত আছে কিনা সেটাও দেখার দরকার, বিচার্য বিষয়। তা আমি ধরিয়ে নিলাম 20 জন, তাহলে 31 জন আঁচের গোড়ায়, 20 জন আমরা, তাহলে 31 আর 20 51 জন চলে গেল। এখনো 49 জন আঁচের গোড়ায় যায়নি। এতে দোকানদারের মাথা খুব ব্যস্ত, যে 49 জনকে কিভাবে, কোন জাদুমন্ত্রে কিভাবে ওদেরকে আঁচের গোড়ায় টানা যাবে। 49 জনের ভিতরে মাত্র 9 জনকে যদি আঁচের গোড়ায় টানতে পারে, তাহলে আপনি অপেক্ষা করুন, এই ভারতবর্ষকে আর একটা 64 আর একটা 47 দেখতে হবে। কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। এই যে 49 জন শান্তিকামী, সম্প্রীতি পক্ষে, হিংসা এবং বিদ্বেষের বিপক্ষে, হিন্দু আর মুসলিম মিলে মিশে বাস করার পক্ষে যে 49 জনই হিন্দু ভাই এখনো আছেন, ওদের মাথায় প্রতিদিন ঢুকিয়ে দিতে হবে মাদ্রাসা মানে জঙ্গি, মসজিদ মানে জঙ্গি, টুপি মানে জঙ্গি, দাড়ি মানে জঙ্গি, ঈদগাহ কবরস্থান মানে জঙ্গি, কোরআন মানে পিস্তল, আর আপনার হাদিস মানে বোমা। এই কথা বলে 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 যদি 49টা হিন্দুর মাথায় ঢুকিয়ে দেওয়া যায়, আর তারা যদি এই জেনের মন্ত্রে বিশ্বাস করে যদি 9টা হিন্দু যদি আমার কোলে ফিরে আসে, তাহলে আমার গদিটাও মজবুত হবে। মনে রাখবেন, দাঙ্গা যারা বাঁধায় তারা কখনো মরে না, যারা দাঙ্গা করে ওরা কখনোই মরে না। ওরা আনন্দবাজারের মতন দালাল ধরে, এবিপি টিভি চ্যানেলের মতো দালাল ধরে, স্টার আনন্দের মতো দালাল পুষে ওরা আপনার দাঙ্গা লাগিয়ে দেয়। আর দাঙ্গা লাগাবার পরে হিন্দু আর মুসলমান যখন ঘর থেকে পালাবে, এরাই তখন ঘরের সম্পদ লুট করার জন্যই তারা দাঙ্গাটা লাগায়। মূলত যারা দাঙ্গার পরিকল্পনা তৈরি করে ওরা কখনো ময়দানে আসে না। আমি বলছি, যদি কোনো মায়ের দুধ খেয়ে থাকেন, কথাটা চ্যালেঞ্জ নেবেন। 1964 দাঙ্গা হতো না, 1964 দাঙ্গা বাঁধিয়েছিল আনন্দবাজার। তৎকালীন আনন্দবাজারের সম্পাদককে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি মিথ্যা কথা লিখে, ভুল কথা লিখে হিন্দুর বিরুদ্ধে মুসলিমের, মুসলিমের বিরুদ্ধে হিন্দুকে এই অপকথা অপপ্রচার করে করে দাঙ্গা লাগিয়ে দিচ্ছেন কেন? আনন্দবাজারের সম্পাদক এক কথাই বলেছিলেন, সংবাদ বিক্রি করে খাওয়াটা হলো আমার পেশা, তাতে কে মরল আর কে বাঁচলো ওতে আমার কিছু এসে যায় না। দিস ইজ আনন্দবাজার। সুতরাং আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি, এই মহরম মাস, এটা মহরম মাস, ভারতবর্ষের উত্তর আকাশে ঘন ঘটা যে কালো মেঘের আবির্ভাব আমরা দেখছি, এই কালো মেঘের ভিতরে এই যুগের ইয়েজিদের জাল ছবি যেন আমরা অনুভব করছি। এই ইয়েজিদের হাত থেকে যদি সত্যিকারের সঠিকভাবে তাকে যদি আমরা সার্বিকভাবে যদি দমন করতে না পারি, তাহলে হোসাইনকে কারবালার মাটিতে আর একবার ইমানের পরীক্ষা দিতে হতে পারে। তৈরি হন। অনেক মুসলমান আমার জানা আছে সুরসুর করে বিজেপিতে ঢুকে যাচ্ছেন। লজ্জা হয় না? শরম করে না? এরা কারা? ইঁদুরি তাড়া করেছে, সেই ভয়েতে বাঁচার জন্যে কুমিরের বাসায় আশ্রয় নিচ্ছেন। লজ্জার পানি পেটে হয় না? কোথায় আশ্রয় নিতে যাচ্ছেন? কার কাছে যাচ্ছেন আপনি? যাদের হাতে এখনো গোধারার রক্ত জড়িয়ে, যাদের হাতে এখনো গুজরাটের রক্ত জড়িয়ে রয়েছে, তাদের কাছে আপনি যাচ্ছেন। আজকে তারাই তো ভারতবর্ষের জন্য বেশি দরদ দেখাচ্ছেন। নরেন্দ্র মোদীর জন্ম কোথায় জানেন? একটু কথা বলবেন। নরেন্দ্র মোদী স্যার কোথায়? নরেন্দ্র মোদীর
গুজরাটে তার জন্ম, কিন্তু তার মন্ত্রিসভায় অনেক মন্ত্রী রয়েছেন যাদের মূলত জন্ম পাকিস্তান আর অন্যান্য ভারতের বাইরে। মাতব্বরি যদি করাতে হয় তো সেখানে যেয়ে করা ভালো, সেখানে যেয়ে করা ভালো। ভারতের মাটির উর্বরতা শক্তি বাড়াবার জন্যে আমরাই রক্ত দিয়েছিলাম এই মাসিতে। ভারতের মাটির উর্বরতা বাড়াবার জন্যে তোমার বাপ ঠাকুরদাদের রক্ত এখানে নেই। বেশি গাল করে আবার একবার তাদের কাছে যাদের জন্ম পাকিস্তানে, তারা ভারতবর্ষে এসে বলছে যে মুসলমানরা যে ভালোবাসে তার আর একবার প্রমাণ দিতে হবে। আমি জানি না, বিয়ে করেছি, আমার বউ আছে, 6টা পাঁটার একটা বকরির বাপ আমি, ফের আমারে পঞ্চায়েতে লিখে দিতে হবে আমি মদ্দা লোক না মেয়ে লোক। মুসলমানরা দেশের জন্য কি করেছিল মনে নেই? এদেশকে স্বাধীন করার জন্য অন্যের স্বাধীনতার সংগ্রামকে শ্রদ্ধা দিয়েই বলছি, মৌলানা আশফাকুল্লাহ, মৌলানা শওকত আলী, মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা খান বাহাদুর, এই সমস্ত দেশ তরুণী আলেম যারা, তারা রক্ত দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছিলেন বলেই নরেন্দ্র মোদীর মতন ব্যক্তিত্ব আজ প্রধানমন্ত্রীত্বে বসতে পেরেছেন। আমরা যদি দেশকে স্বাধীনতার পিছনে রক্ত না দিতাম, তোমার সাই গোষ্ঠী 14 পুরুষ মন্ত্রী হওয়ার স্বাদ মিটত না তোমাদের। কিন্তু বড় দুর্ভাগ্যের কথা, আমার চাইতে স্যার আলো ভালো জানবেন, মুসলমানদের স্বাধীনতা সংগ্রামের সেই ইতিহাসকে ব্যাপকভাবে বইপত্রের ভিতরে চেপে দেওয়া হয়েছে, সত্য ইতিহাসকে গোপন করে দেওয়া হয়েছে, মুসলমানদের হৃৎপিণ্ডকে দুর্বল করে দেওয়া হয়েছে, ইতিহাসের পাতায় পাতায় মুসলিম ঐতিহ্যকে মুছে ফেলে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। বিনয় বাদল দীনেশের কথা মুছতে হবে না, তার মানে কি এটাই যে গোলাম মাসুমির কথাটার পৃষ্ঠা ছিঁড়ে ফেলতে হবে? নেতাজি সুভাষচন্দ্র বোসের কথাটা মুছতে হবে না, আরো 10 পৃষ্ঠা লেখা হোক? তার মানে কি এটাই মৌলানা ফজলে হক খয়রে আবাদির ইতিহাসটাকে মুছে দিতে হবে? চক্রান্ত ওদের কাজ করছে অন্য জায়গায়, যে মসজিদ মাদ্রাসায় জঙ্গি পিস্তল, আপনার কামান, গোলা বারুদ আর ডিএক্স, ওরা বিলক্ষণ জানে এখানে কিচ্ছু নেই। আসলে এই হিড়িক তুলে 49 জন নিরীহ হিন্দু ভাই যারা আছেন তাদেরকে মুসলমানদের বিরুদ্ধে খেপিয়ে দেওয়াই হলো তাদের মূল লক্ষ্য আর মূল উদ্দেশ্য। আমি আবার বলছি, কোরআন সাম্প্রদায়িকতা শেখায়নি, কোরআন হিংসা করতে শেখায়নি, কোরআন মারামারি আর কাটাকাটি করতে শেখায়নি। তা যদি সেই শিক্ষা আমাদের থাকতো, বাবরি মসজিদ যখন শহীদ হয় 1992 সালে, আমাদের ক্ষমতা ছিল 10টা মন্দির বসিরহাটে ভাঙতে পারতাম। ভাঙবো না কোনো দিন, কারণ মন্দির ভেঙে কখনো জান্নাতে যাওয়া যায় না, কোনো ধর্মের উপরে আঘাত করে কখনো আল্লাহকে সন্তুষ্ট করা যায় না। তাই ক্ষমতা থাকা সত্ত্বেও কোনো মন্দিরে হাত দেব না। সম্প্রীতির ভারতবর্ষ, মন্দির চৌকি দেওয়ার জন্য যদি কোনোদিন পুলিশের অভাব হয়, মুসলমানের বাচ্চারা টুপি আর দাড়ি দিয়ে মন্দিরকে রক্ষা করার জন্য সারা রাত পাহারা দেবে। এর নাম হলো ইসলাম, এর নাম ইসলাম। লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ। কোরআন আমাদের শিখিয়েছে তোমরা যেন অন্যের দেবদেবীদেরকে কখনো গালি দেবে না। তোমরা যদি অন্যের দেবতাদের গালি দাও তাহলে তারা কিন্তু তোমাদের আল্লাহকে গালি দেবে। আর তোমরা আমার বান্দা মুসলমান হয়ে যদি অন্যের দ্বারাতে আমি আল্লাহ আমারে যদি তোমরা গালি শোনাও, তাহলে কিয়ামতের দিন তোমরা নিশ্চয়ই আমার কাছে তার উপযুক্ত শাস্তি পাবে। এর নাম হলো ইসলাম। ইসলাম বলেছে, মান কতালা নাফসাল, কেউ যদি একজনকে হত্যা করে, একটা মানুষকে যদি কেউ হত্যা করে, ফাকান্নামা কতালান নাসা জামিয়া, সে একজনকে হত্যা করলো না, সে যেন গোটা মানব জাতিকেই হত্যা করলো। গোটা মানব জাতির হত্যার পাপের দায়ভার একজনকে যিনি হত্যা করেছেন তারই ঘাড়ে চাপানো হবে। এর নাম হলো ইসলাম। সেই আদর্শে, সেই চিন্তায় উদ্বুদ্ধ হয়ে, সেই চিন্তা ভাবনা মাথায় নিয়েই আমরা পৃথিবীতে বেঁচে থাকতে চাই। আমরা পৃথিবীতে ভারতবর্ষের মাটিতে সম্প্রীতির সঙ্গে বাঁচতে চাই। মসজিদ মাদ্রাসা এটা ধর্মীয় স্থান, শুধু তাই নয়, এটা সম্প্রীতি বজায় রাখার একটা পীঠস্থান না বললে কৃপণতা করা হবে। চলুন, ভারতবর্ষের মুসলিম শিক্ষা প্রতিষ্ঠানের আধিপত্য পশ্চিমবাংলায় যারা বাড়িয়েছে, আল আমিন মিশন,
নুরুল ইসলাম সাহেব, যিনি আলামিন মিশনের প্রাণ পুরুষ, নুরুল ইসলাম সাহেব মাদ্রাসায় পড়া ছাত্র। চলুন মাওলানা আজাদ একাডেমি যিনি তৈরি করেছেন, তিনি মাদ্রাসায় পড়া ছাত্র। রহমতে আলম মিশন যিনি তৈরি করেছেন, মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, তিনি মাদ্রাসায় পাশ করা, টাইটেল পাস মাওলানা। কামরুজ্জামান সাহেব করেছেন ফ্রন্ট পেজ একাডেমি, মুসলমানদের শিক্ষা দীক্ষায় আধুনিক প্রগতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, তিনিও মাদ্রাসায় পড়া ছাত্র। পশ্চিম বাংলায় মুসলিমদের মিশনারিজ ক্যাটাগরির শিক্ষা ব্যবস্থার ভিতর দিয়ে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, চ্যান্সেলর বানাবার জন্যে যত আধুনিক শিক্ষার মিশনারিজ ক্যাটাগরির প্রতিষ্ঠান হয়েছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্ম দিয়েছে যারা, তাদেরকে জন্ম দিয়েছে এই মাদ্রাসা। কথা বোঝা যায়নি? যদি আমি একটুখানি ঘুরিয়ে আমার স্যারের সঙ্গে সুর মিলিয়ে বলি, দেশের জাতির জনক মহাত্মা গান্ধীকে মেরেছিল, একটু বলবেন? নাথুরাম গডস কোন মাদ্রাসায় পড়তেন? তৃতীয় বিশ্বের মহান নেত্রী বলি যাকে, ইন্দিরা গান্ধীকে যারা মেরেছিল তারা কোন মাদ্রাসায় পড়েছিল? রাজীব গান্ধীকে যারা মেরেছিল এলটিটিই, তারা কোন মাদ্রাসায় পড়েছিল? আসামের উলফা সংগঠন, আলফা সংগঠন যারা করে, তারা কোন মাদ্রাসার ছাত্র? মাওবাদী জঙ্গি কার্যকলাপ যারা চালায়, তারা কোন মাদ্রাসায় পড়েছিল? এরা কোন মাদ্রাসার ছাত্র নয়। চলুন আজকেই হাসনাবাদ থানার ওসিরে জিজ্ঞেস করি যে বড়বাবু, তোর ক্রিমিনাল লিস্টে একটু দিবি, আমরা একটু দেখবো। যদি বলে কি ব্যাপার, বললো এই লিস্টে কতজন আছে? বলে 275 জন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। আলাম বড়বাবু, এতে টাইটেল পাস কোনো মাওলানা আছে? তাহলে মাথা খারাপ, মাওলানা এখানে থাকবে কেন, মসজিদই থাকবে। আলাম বড়বাবু, তোমার ক্রিমিনাল লিস্টে কোনো কোরআন মুখস্থ করা হাফেজ আছে? তাহলে সেখানে থাকবে কেন, সে তারাবি জমাতে থাকবে। বড়বাবু, তোমার লিস্টে একটাও নেই? তাহলে না, 275 জন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালের ভিতরে এক পিস মাওলানা নেই, এক পিস হাফেজ নেই, এক পিস কারি নেই, এক পিস মুফতি নেই। তাহলে থানার ক্রিমিনাল লিস্টে যদি একটা আলেম, হাফেজ, মাওলানা, মুফতি পাওয়া না যায়, তাহলে ভারতবর্ষের এত বড় একটা রাষ্ট্রের উৎখাত করার জন্য যে জঙ্গি কার্যকলাপ মাদ্রাসায় শেখানো হয়, তাহলে এরা এই কথাটা বিশ্বাস করতে গেলে, যাই হোক, একটা দুটো পাগলা জেনে পালিয়ে এইরকম কথা বিশ্বাস হয় না। নিতান্ত যদি ডর্জনখানি পাগলা জেনে পায়, তাহলে এরকম ভুল বকলেও বকতে পারে। আসলে জেনেও পায়নি, গাঁজাও খায়নি, মদও খায়নি, চুল্লুও খায়নি। এরা ভুল বকছে না, ভুল করছে না, ঠান্ডা মাথায় পরিকল্পনা নেই, ওদের চিন্তা মতো তারা ঠিকই কাজ করছে। দেশে দাঙ্গা না লাগানো পর্যন্ত দেশের সর্বোচ্চ ক্ষমতার, বাংলার সর্বোচ্চ ক্ষমতায় যাওয়া যাবে না। তাই সেই জায়গাটায় যাওয়ার চললে প্রচার মাধ্যমগুলোকে কোটি কোটি টাকার বিনিময়ে এই দালাল শয়তানের বাচ্চা কড়াকে তারা কিনে নিয়েছে। এরা দালালি করছে তাদের হয়ে। আমি আপনাদেরকে বলবো, হিন্দু মুসলিম মিলে মিশে সম্প্রীতির সঙ্গে বসবাস করুন। কোনোদিন কোনো মসজিদ যেন আক্রান্ত না হয়, কোনো মন্দির যেন আক্রান্ত না হয়, কোনো মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হবে না, কোনো শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে না। যদি আমাদের মাদ্রাসায় এই যে বোমা জিগির তুলেছে, আমার একটা ভয় হচ্ছে আলাদা জায়গায়। 1992 সালে বাবরি ধ্বংস হয়েছিল। সম্ভবত 1988-89 নাগাদ টিভিতে একটা সিরিয়াল দেখানো হতো, সিরিয়ালটার নাম মহাভারত। মহাভারত না রামায়ণ? জি, রামায়ণ সিরিয়াল দেখানো হতো। প্রায় 2-2.5 বছর ধরে এই রামায়ণ সিরিয়াল দেখিয়ে দেখিয়ে দেশের প্রত্যেকটা মানুষের অন্তরে ঢুকিয়ে দেওয়া হলো রামকে কোথায় জন্ম নিয়েছিল, কোথায় বাড়ি, কি করেছিল, সীতা কেডা, লক্ষণ কি, এই সমস্ত বিষয়বস্তু সব কিছু এদের ভিতরে ঢুকিয়ে নিয়ে তবে 1992 সালে বাবরি মসজিদে হাত দেওয়া হলো। এটা মাদ্রাসায় যে জঙ্গি, এটা ওরা জানে, জেনলেই তো বলছে কেন? আমার একটা ভয় হচ্ছে, যার মার কুমিরি খায় তার ঢেকি দেখলি ভয় পায়। সম্ভবত আগামী দিন মাদ্রাসাগুলো ভাঙবার এবং ধ্বংস করবার একটা পূর্ব পরিকল্পনা। কারণ ফটাং করে যদি মাদ্রাসার গায়ে হাত দেয়, যে কোনো একটা মুসলমান সংবিধানের 30-এর ক খ গ ধারা বার করে দেখিয়ে বলবে এদেশে তো সব ধর্মের মানুষের অধিকার রয়েছে ধর্মচর্চা করার, মাদ্রাসা ভাঙছ কেন?
এই জন্যে এক চান্সে হাত দেওয়া সম্ভব হচ্ছে না, যেহেতু সংবিধানে বড্ড মুখে থুতু দেবে, তাই সেই মাদ্রাসার পাল্টা ধ্বংস করতে গেলে তার পূর্ব প্রস্তুতি নেবার জন্য এই সমস্ত রটিয়ে 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 দেশে একটা বিষাক্ত পরিবেশ তৈরি করা হবে। যেদিন ভাঙা হবে বলে ভাঙছো কেন, না ওখানে জঙ্গি তৈরি হচ্ছে তাই ভেঙে দিচ্ছি। ঠিক বাবরি মসজিদটা যে পরিকল্পনা নিয়ে করা হয়েছে, আমি জানি না সেই পরিকল্পনাও এর ভিতরে কাজ হচ্ছে কিনা। আমি আবার বলছি আপনাদের, মাদ্রাসা মসজিদ ভারতবর্ষের ঐতিহ্য ছিল, আছে, ইলা ইয়াউমিদ্দিন। এ মাদ্রাসা এ মসজিদের শেষ সাক্ষাৎ হবে ঈসা রুহুল্লাহর ইমাম মেহেদির সাথে ইনশাআল্লাহ। যতদিন ভারতবর্ষ টিকে থাকবে, এই ভারতবর্ষে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, মন্দির, গুরুদুয়ারা ততদিন এখানে থাকবে যদি সম্প্রীতির সাথে মিলে মিশে সমানভাবে চেষ্টা করি, তবেই জগৎ সবাই ভারতকে শ্রেষ্ঠ আসন পাইয়ে দেওয়া যাবে। 20 কোটি মুসলমানকে পিছনে ফেলে রেখে 90 কোটি অমুসলমানকে নিয়ে ভারতবর্ষকে কখনো বিশ্বের দরবারে উন্নততর জায়গায় পৌঁছে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। বিজেপি, শিবসেনা, RSS, বজরং তারা আজকে দিবা স্বপ্ন দেখছেন। এটা চৌমাথার মাটিতে বলে নয়, গত 2 সপ্তাহ আগে গুজরাটের সুরাটের মাটিতেও প্রোগ্রাম করেছিলাম। সেখানকার আলেমদেরকে নিয়ে সুরাটের মাটিতে দাঁড়িয়ে বাঙালিদের সমাজের মাঝেই দাঁড়িয়ে একথা বুক ফুলিয়ে একথা হিম্মতের সঙ্গে বলতে পারি, दिल्ली में अभी जो जालिम और कातिल की गवर्नमेंट चल रहा है, हम लोग इन जालिम और कातिल को मानने वाला नहीं। हम इन लोगों के वजह से भारतवर्ष की 2 टुकड़ों करना देगा नहीं। हम जिएगा यहाँ, मारेगा यहाँ, रहेगा यहाँ। भारत जितना दिन रहेगा, हिंदुस्तान में कुरान उसी वक्त तक कायम रहेगा इंशाअल्लाह। এই কথাই বলে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসার সাথে বেঁচে থাকুন। হিংসা বিদ্বেষকে দূরে ঠেলে দিয়ে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাসের চেষ্টা করুন। এ পর্যন্ত বলে আমার পরবর্তী বক্তা রয়েছেন জমিয়ত উলামায়ে হিন্দের সক্রিয় কর্মী, উত্তর চব্বিশ পরগনা জেলার যিনি সম্পাদক ভাই রফিকুল ইসলাম সাহেব। খুব সংক্ষিপ্ত 2টো কথা বলবেন। তারপরে আমাদের আরেকজন লড়াকু বক্তা রয়েছেন জনাব ভাই শহীদুল ইসলাম সাহেব। তার মধ্য দিয়েই আমাদের আজকের এই মজলিস শেষ হবে। তবে সংগঠনের একজন নগণ্য রাখাল হিসাবে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। হাসনাবাদ ব্লক যে কাজটা করেছে, হাসনাবাদ ব্লক কমিটি, তার সম্পাদক আমাদের আব্দুর রহমান, আমাদের হাজি সাহেব ভাই, আরও অনেকে যারা আছেন, তাদেরই একান্তই প্রচেষ্টায় আমি আজকের এই সমাবেশের ব্যাপারে 5টা পয়সাও দেইনি, 5টা পয়সাও দেইনি, 5টা মিনিটও সময় দেইনি। যা করেছেন এই এলাকার জওয়ান যুবক ছেলে, ব্যবসায়ী, চাকরিজীবী, ডাক্তার, মাস্টার, জওয়ান যুবক ভাই যারা আজকের এই পরিবেশ তৈরি করেছেন, আমার অন্তরস্থল থেকে আপনাদের সকলের প্রতি বয়স অনুপাতে শ্রদ্ধা, মমতা, ভালোবাসা, স্নেহাশিস জানাচ্ছি এবং আপনাদের জীবনের দীর্ঘায়ু এবং সুস্থতার জীবন কামনা করি। সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে, সে ব্যাপারে আপনাদের কাছে আমি সক্রিয় সহযোগিতা কামনা করি। সংগঠনের সদস্য হওয়ার জন্য সবারই কাছে আমি আমন্ত্রণ জানিয়ে ভাষাগত ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে যারা এই কাজটা করেছেন তাদেরকে আরও একবার ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে আমি আজকের মতো এখানে বক্তৃতা শেষ করছি। ভাই রফিকুল ইসলাম সাহেব তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। আর আগামী কাল বাদ পরশু শনিবার দেগঙ্গাতেও আমরা একটা কনফারেন্স করছি। সে কনফারেন্স এর চাইতে 4 গুণ বড় কনফারেন্স হবে। কলকাতা থেকে বিশিষ্ট ব্যক্তিত্বরা আসছেন, সুকীর্তনজন মল্লিক আসবেন, ছোটন দাস আসবেন, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের মানুষেরাও আসবেন এবং একযোগে এক বাক্যে তারা এটাও বলবেন যে মাদ্রাসাতে জঙ্গি পড়ানো, জঙ্গি কার্যকলাপ নেই। এটা সম্পূর্ণ একটা পরিকল্পিত ঘটনা, পরিকল্পনা মাফিক এই চক্রান্ত চালানো হচ্ছে। আগামী শনিবারের দিন দেগঙ্গা বাজারে এই কনফারেন্স হবে। আপনাদের কাছে এই বার্তাটা দিলাম, সুযোগ পেলে যাবেন। যদি সেখানে নাও যেতে পারেন তাহলে আমাদের স্যারের কথায় বলছি, যে আলোচনাগুলো শুনছেন প্রতিবেশী হিন্দু মুসলিমদের কাছে এই আলোচনাগুলো শেয়ার করে